আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিলেট সহ পুরো বাংলাদেশে ঘটে যাওয়া যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সেসব ঘটনার সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, আজকে সিলেটে এক আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সিলেটে এসেছেন। আগামীকাল থাকবেন, বেশ কয়েকটি প্রোগ্রাম আছে তার, এবং ঝটিকা এই সফরে 2 দিনের এই সফরে নানা ধরনের কর্মকাণ্ড করেছেন। কিছুক্ষণ আগেই তিনি সিলেট জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কের উদ্বোধন করেছেন, এবং সেই শিশু পার্কটি প্রায় 28 কোটি টাকার উপরে ব্যয় করে নির্মাণ করা হয়েছে, যেটি সিলেটের জন্য একটি বড় একটা পাওয়া, যেটা বলা চলে। সিলেটে কিন্তু বড় ধরনের কোনো শিশু পার্ক ছিল না। সেই শিশু পার্কটির উদ্বোধন করেছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন ভিড় করেছেন, এবং সামনে তো আরও অনেক মানুষ তাদের শিশু সন্তানদেরকে নিয়ে বিনোদনের জন্য সেই জায়গাটিতে যাবেন, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর আগে কক্সবাজারে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র বাণিজ্য বন্ধে প্রয়োজনে গুলি ছোড়া হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট এক আসনের সংসদ সদস্য ডক্টর এ.কে আব্দুল মোমেন। আজ শুক্রবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন, এই মন্তব্যটি করেন। শুক্রবার সকালে বিমানযোগে ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছান ডক্টর মোমেন। সকাল 10টায় তিনি নগরীর বালুচরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের একটি সভায় যোগ দেন, এবং সেখানে সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের 18 নম্বর মনারখোনা রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার আজ শুক্রবার ভোরে গুলি এবং কুপিয়ে 7 জনকে হত্যা করা হয়েছে। আজকে শুক্রবারে নিহতরা সবাই ওই ক্যাম্পের H52 ব্লকের দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং ভলান্টিয়ার। আরও কয়েকজনকে আহত অবস্থায় ক্যাম্প সংলগ্ন MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। 7 জনের এরকম অকাল মৃত্যু, সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর আগে গত 29 সেপ্টেম্বর রাতে কুতুপালং অর্থাৎ লম্বাসিয়া ক্যাম্পের D8 ব্লকে গুলি করে হত্যা করা হয় আরাগান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহতভাবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে আজ সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনকে প্রশ্ন করেন সাংবাদিকরা, এবং নানা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি বড় সভা হয়েছে, এবং সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প এবং রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যাতে আইন শৃঙ্খলা আরও উন্নত করা যায় সে নিয়ে একটা বড় সভা গতকালই করেছে। তিনি বলেছেন, এরপর আজকের দুর্ঘটনা, সেটা তো খুবই আতঙ্কের বিষয়। মহিবুল্লাহ হত্যা এবং আজকের ঘটনার পেছনে যোগসাযোগ আছে কিনা সিলেট বিভাগের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন লোক বলছে যে এখানে ড্রাগের ব্যবসা হয়, আর কেউ কেউ তথ্য দিয়েছে কিছু উইপেন, কিছু বন্দুক টন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে কালকে আলোচনা করেছি। আমরা প্রস্তাব হলো পররাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন, দুঃখিত, আমার প্রস্তাব হলো এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছোড়া হবে। এগুলো আমরা কালকে আলোচনা করেছি। মোমেন বলেন, অনেক লোক ফেরত যেতে চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এসব অঘটন ঘটাচ্ছে। আমরা ঠিক জানি না, জানতে হবে। দর্শক, এদিকে গত মঙ্গলবার ভারতের তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেয়। বাংলাদেশকে কিছু না জানিয়েই গেটগুলো খুলে দেওয়ায় আকস্মিক ভয়াবহ বন্যার মুখে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল, ক্ষতি হয়েছে ব্যাপক। তিস্তার পানি এভাবে হুট করে বাংলাদেশে ছেড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আজকে আমাদের স্বরাষ্ট্র সচিব ভারতীয় হাই কমিশনের সাথে আলাপ করবেন। একাধিক ইস্যু আছে সেই সব নিয়ে। পানির বিষয়টি আগে আমাদের জানিয়েছিল কিনা আমি জানি না, তবে এগুলো একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং সরকারি সম্পর্ক খুবই দৃঢ়। আমরা কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে অনেক সময় ঝামেলা হয়, যেটা বলছেন ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী। আমরা নিয়ে আলোচনা করব ভারতের সাথে। দর্শক, মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল, সেটি নিয়ে একটি প্রতিবেদন করেছে সিলেট টুডে 24। তারা লিখেছে, কুমিল্লার নানুয়ারের দিঘির পাড়ের অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার কথা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ইকবাল হোসেন। কুমিল্লা শহরে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের সময় ইকবাল কোরআন রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। তিনি জানান, মণ্ডপে কোরআন রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশের কাছে বলেছেন ইকবাল। তবে কার নির্দেশে কাজ করেছেন তা এখনো ইকবালকে জানাননি। গ্রেপ্তারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। কক্সবাজার থেকে গ্রেফতার করে জেলা পুলিশ লাইনে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট।
দর্শক, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বৃহস্পতিবার রাত 10টার দিকে ইকবালকে গ্রেফতার করে পুলিশ। সেখান থেকে তাকে শুক্রবার দুপুরে নেওয়া হয় কুমিল্লা পুলিশ লাইনে। এ ব্যাপারে কিন্তু বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। যেটা হয়েছিল দুর্গাপূজায় সারা দেশে উৎসব মুখর পরিবেশের মধ্যে গত 13ই অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পারে ওই মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই মণ্ডপের পাশাপাশি আক্রান্ত হয় নগরীর আরও বেশ কিছু পূজা মণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। সেখান থেকেই সাম্প্রদায়িক সহিংসতা শুরু। সেই নানুয়ার দিঘির পাড়ের মণ্ডপে কিভাবে উত্তেজনা শুরু হয় এবং মূল মণ্ডপের বাইরে পূজার থিম হিসেবে রাখা হনুমানের মূর্তির উপর পবিত্র কোরআন শরীফ কিভাবে এলো, সে বিষয়ে মঙ্গলবারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজ বাংলা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 3টার দিকে এক ব্যক্তি কোরআন শরীফটি রেখে যান মণ্ডপে। এই সময় হনুমানের হাতের গদাটি সরিয়ে নেন তিনি। গদা হাতে তার চলে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে ওই এলাকার কয়েকটি সিসিটিভির ক্যামেরায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে বেরিয়ে আসে মণ্ডপে কোরআন শরীফ রাখা যুবকের নাম ইকবাল হোসেন। 30 বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর 17 নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর লস্করপুর এলাকার নূর আহমদ আলীর ছেলে। নূর আলম পেশায় মাছ ব্যবসায়ী। ইকবালের সহযোগী সন্দেহে ইকরাম সহ অন্তত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহি আলাইহির মাজারের সহকারী খাদেম হিসেবে পরিচিত হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদও রয়েছেন। এই মাজারের মসজিদ থেকেই কোরআন নিয়ে মণ্ডপে রাখেন ইকবাল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন ইকবাল গ্রেফতার হয় এখন ওই চক্রের সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করা হবে এবং আইনের আওতায় আনা সম্ভব হবে। আমরাও প্রত্যাশা করি আসলে দেশ জুড়ে যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে একটি মহলের ধরনের, দীর্ঘদিন ধরেই যে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ছিল, মিল ছিল, সেটা নষ্ট করার জন্য এক শ্রেণীর একটা চক্র কাজ করছে। সেই চক্র যাতে আর তাদের ডালপালা মেলতে না পারে সেটাও কিন্তু আমরা চাইব। ঢাকা সিলেট মহাসড়কের কাজ খুব দ্রুত শুরু হবে এরকম একটা কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই ঢাকা মহাসড়ক 6 লেন করা প্রকল্পের পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট 1 আসনের সংসদ ডক্টর একে আব্দুল মোমিন এমপি বলেছেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আন্তরিক। সারা দেশের উন্নয়নের ন্যায় সিলেটেও উন্নয়ন হচ্ছে। সমগ্র সিলেটে একাধিক ইতিমধ্যে প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে এবং যেটি বলা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু হবে। বিমানবন্দর বাদাঘাটেরও কাজ শুরু করা হবে এবং তারা নতুন একটি হাসপাতালের নির্মাণের পরিকল্পনা করছেন বলেও সেটা জানিয়েছেন। দর্শক, আর একটা কথা হচ্ছে নাম দিয়ে বিভাগ দেব না। প্রধানমন্ত্রী এরকম একটি কথা বলেছেন, যেটি হয়েছে কুমিল্লা নাম নিলেই খন্দকার মোশতাকের নাম মনে আসে, তাই নাম দিয়ে বিভাগ দেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিভাগের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে 2টা নদীর নামে 2টা বিভাগ বানাবো, একটা পদ্মা, একটা মেঘনা। এই 2 নামে 2টা বিভাগ করতে চাই। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান মন্ত্রী। এ সময় কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য আকবা বাহাউদ্দিন বাহার বলেন, আপা আমি একটু বলতে চাই কুমিল্লার নামে বিভাগ করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন নাম দেব না, আমি কুমিল্লা দেব না। তখন তিনি বলেন, না আপা, কুমিল্লা নামে সারা কুমিল্লার মানুষ সেটা চায়। তখন তিনি যেটা বলেছেন যে আসলে কোনো কুলাঙ্গারের নামে দেশের পরিচয় হয় না, যেটা বলেছেন যে মুশতাকের নাম আসে, তারই পরিপ্রেক্ষিতে বাহার এসব কথা বলেন। যেটা তিনি বলেছেন যে কুমিল্লার নামের বিভাগ করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে যে অন্যান্য যেসব অঞ্চলে এই কুমিল্লা বিভাগের মধ্যে ঢুকবে, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারা কিন্তু কুমিল্লার নামে চাচ্ছে না, যে কারণে নদীর নামে বিভাগ করার পরিকল্পনা করছেন সরকার এবং সেই বিষয়টি মানতে পারছেন না কুমিল্লার মানুষজন। তারা বিভাগ চান এবং কুমিল্লার নামেই সেই বিভাগ চান। দেখা যাক শেষ পর্যন্ত আসলে ঠিক কি হয়। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো বাংলাদেশের যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সেসব ঘটনার সংক্ষিপ্ত রূপ। আমরা আবারও আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।